Good evening, this is MR Mondol and you are watching WBCS Learner ইউটিউব চ্যানেল। নমস্কার, সবাইকেই স্বাগত জানাই। আমাদের এইটা হচ্ছে আজকে ইন্ডিয়ান হিস্ট্রির 9 নম্বর ক্লাস এবং এর আগে আমরা অলরেডি 8টা ক্লাস নিয়ে নিয়েছি WBCS 2021 প্রিলি এবং মেনকে কেন্দ্র করে যে কোর্সটা আমরা তৈরি করেছি সেই কোর্সের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রির এর আগে অলরেডি আমরা 8টা ক্লাস নিয়ে নিয়েছি। ক্লিয়ার? আজকের আসছে আমাদের 9 নম্বর ক্লাস এবং এর আগের ক্লাসে আমরা দেখেছি মৌর্য সাম্রাজ্যের পার্ট 1। আজকের ক্লাসে আমরা দেখব মৌর্য সাম্রাজ্য পার্ট 2 বা মৌরিয়ান এম্পায়ার পার্ট 2। চলো আমরা ক্লাসটা শুরু করি এবং ক্লাস শুরু করার আগে সবাইকে একটা কথা বলবো যে এই ক্লাসের যদি তোমরা পিডিএফ পেতে চাও, মানে যেটা আমি পড়াবো, তাহলে কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই লিঙ্কে কিন্তু ক্লিক করো এবং সেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে। এবং যারা নতুন দেখছো তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করি এই চ্যানেল থেকে তোমরা ভবিষ্যতে ইন ফিউচার অনেকটাই উপকৃত হবে। চলো আজকের আমাদের যে চ্যাপ্টার, আমাদের যে লেসন সেটা আমরা শুরু করি। তোমরা কি রিকল করতে পারছো যে এর আগের ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্য থেকে কি কি পড়েছিলাম? সেটা কি তোমরা কেউ মনে আছে? দেখো, এর আগের ক্লাসে আমরা কি কি পড়েছিলাম লক্ষ্য করো। এর আগের ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্যের ইন্ট্রোডাকশন পড়েছিলাম, সোর্সেস অফ মৌর্যন এম্পায়ার, অর্থাৎ আমরা যে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আজকে পড়ছি সেই ইতিহাসটা আমরা কোত্থেকে জানতে পেরেছি, এর যে সোর্সেসগুলো ছিল সেই সোর্সেসগুলো কিন্তু এর আগের ক্লাসে আমরা দেখে নিয়েছি। তোমরা যদি না দেখো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নাও। নেক্সট বলছি রুলার্স অফ মৌরিয়ান এম্পায়ার ইন ডিটেল। মৌর্য সাম্রাজ্যের যে রুলার্সরা ছিল, প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে বিন্দুসার, অশোক থেকে শুরু করে বৃহদ্রথ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সমস্ত মৌরিয়ান রুলার্সদের, শাসকদের, সম্রাটদের আমরা কি করেছি যে ডিটেলসে, ব্রিফ ডিটেলসে যতটুকু জানা প্রয়োজন ততটুকু ডিটেলসে কিন্তু আমরা পড়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব মৌর্য শাসন ব্যবস্থা, সরি আজকের এই ভিডিওতে আমরা দেখব কি দেখবো সেটা দেখো, এর পরের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো অশোকাস ইনস্ক্রিপশন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা বিষয় যেটা বলি তোমাদের আগে, যে আমি যে পরীক্ষার তোমরা যদি প্রশ্নগুলো দেখো WBCS মেন থেকে বা প্রিলি থেকে বলো, বিশেষ করে আমি WBCS মেনের কথা বলছি, তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে মৌর্য সাম্রাজ্য থেকে প্রশ্ন কিন্তু তুলনামূলক হারে একটু কম এসেছে, এক দুটো করে এসেছে, সেটা বলা যেতেই পারে। কিন্তু যেগুলো প্রশ্ন এসেছে বেশিরভাগ কিন্তু ইনস্ক্রিপশন রিলেটেড, মানে কোন এডিক্টে কি বলা হয়েছে, কোন এডিক্ট কী ভাষায় লেখা হয়েছে, এই সমস্ত কিন্তু প্রশ্নগুলো সেখানে আছে। সেই জন্য আমরা এই অশোকান ইনস্ক্রিপশনকে একটা গুরুত্ব দিয়ে, একটা আলাদা গুরুত্ব দিয়ে এখানে একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমরা আজকের এই ক্লাসটা আমরা পুরোটাই ডেডিকেটেড করব অশোকান ইনস্ক্রিপশনকেই টার্গেট রেখে। ক্লিয়ার? এবং এর যে ডিটেলস শুধু আমরা দেখব অশোকার ইনস্ক্রিপশনের মধ্যে কি কি আছে, আমরা একটু পরেই ডিটেলসে গিয়ে দেখব যে অশোকার ইনস্ক্রিপশন কি, কয় রকমের ইনস্ক্রিপশন আমরা দেখতে পাই মৌর্য সাম্রাজ্যে, এবং এভরিথিং এ টু জেড অ্যাবাউট অশোকার ইনস্ক্রিপশন কিন্তু আজকের এই ক্লাসে আমরা দেখতে চলেছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু নোটবুক এবং পেন নিয়ে বসে পড়ো। ক্লিয়ার? চলো আমরা দেখি যে এইখানে আমরা লক্ষ্য করব যে তোমার দেখো এখানে যে অশোকান ইনস্ক্রিপশনটা কি। তোমরা সবাই জানো যে সম্রাট অশোক যখন সিংহাসনে বসলেন তার ঠিক কত বছর পরে আমরা দেখলাম কলিঙ্গ যুদ্ধ হয়, এবং তিনি কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, যে দেখো এখানে কি বলছে, হরিফিক এফেক্টস অফ ওয়ার ইন কলিঙ্গা, হরিফিক এফেক্টস অফ ওয়ার ইন কলিঙ্গা, এই যে কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, এই ভয়াবহতাটা কি করেছিল, সম্রাট অশোককে খুব একটা শক দিয়েছিল। এবং সেই শকে সম্রাট অশোক কি করেছেন, কনভার্টেড টু বুদ্ধিজম। দেখতে পাচ্ছ, কনভার্টেড টু বুদ্ধিজম, তিনি কি হয়ে গেলেন, তিনি বৌদ্ধ ধর্মে কিন্তু দীক্ষিত হয়েছিলেন। তারপরে যদিও এই বৌদ্ধ ধর্মটা হঠাৎ তিনি হননি, কিন্তু এই যে শকটা বা আফটার উইটনেসিং দ্য হরিফিক এফেক্টস অফ ওয়ার ইন কালিঙ্গা, তিনি কি করেছিলেন, কনভার্টেড টু বুদ্ধিজম। এবং এইখান থেকেই তিনি বৌদ্ধ ধর্মের শান্তির তিনি বাণী প্রচার করতে বলো, বা তিনি একটা প্যাট্রন চ্যাম্পিয়ন রূপে কিন্তু পরিণত হলো বৌদ্ধ ধর্মের। এবং তিনি কি করলো, তার যে রিলেটেড যে ধর্ম, তিনি যে ধর্ম প্রবর্তন করেছিলেন সেই ধর্মকে তিনি, এবং বৌদ্ধ ধর্মের কিছু বাণী তিনি কি করেছিলেন থ্রু আউট হিজ এম্পায়ার, তার পুরো সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি বিভিন্ন রকম পিলার পিলার করলেন, স্তম্ভ তিনি করলেন, এবং নানা রকম অনুশাসন জারি করলেন, এডিট জারি করলেন অল ওভার দ্য সাবকন্টিনেন্ট। এটাই হচ্ছে অশোকের ইনস্ক্রিপশন। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে অশোকের ইনস্ক্রিপশনগুলো কি কি লক্ষ্য করছি। ঠিক আছে, আমরা এখান থেকে লক্ষ্য করবো, দেখো এখান থেকে তাহলে কীরকম কয় রকমের ইনস্ক্রিপশন আমরা দেখতে পাই। প্রথমেই আমরা লক্ষ্য করব এখানে
যে অশোকার ইনস্ক্রিপশন মেজর রক এডিক্টস, মাইনর রক এডিক্টস, পিলার এডিক্টস। রক এডিক্টস মানে কি, এখানে পিলার এডিক্টস মানে কি, তোমরা বাংলাতে এটাকে বলবে স্তম্ভ, স্তম্ভ, ঠিক আছে। এডিক্টস মানে হচ্ছে অনুশাসন বা ফরমান যেটা, তাই না। স্তম্ভলিপি যেটাকে আমরা বাংলাতে বলে থাকি মূলত, সেটা আমরা পিলার এডিক্টস, তাই না। এডিক্টস কথাটা মানে হচ্ছে ফরমান বা শাসন জারি বা ডিক্রি জারি, বা যেটাকে একটা আদেশনামা বলতে পারো। তো তিনি কি করলেন, অশোক সেই কলিঙ্গ যুদ্ধের পরে কি করলেন, তার থ্রু আউট দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা তার যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য জুড়ে তিনি এরকম পিলার স্তম্ভ বলো বা রক এডিক্টস বলো, পাথরের উপরে ফরমান লিখে, এই যে দেখতে পাচ্ছ এগুলোকে রক এডিক্টস বলে, এরকম পাথরের উপরে বিভিন্ন তার যে যেটা বলার, সম্রাট অশোকের যেটা বলার তার জনসাধারণের জন্য বা আদেশ রূপে যেটা বলার, তিনি কিন্তু এই পাথরের গায়ে খোদাই করে এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে তার পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। ক্লিয়ার বিষয়টা। এটা হচ্ছে রক এডিক্ট এরকম, আর এটা হচ্ছে পিলার এডিক্ট। দেখতে পাচ্ছি স্তম্ভলিপি যেটা আমরা বলতে পারি, এবং এই পিলার এডিক্টের এরকম সংখ্যা ছিল 7টি এবং মেজর রক এডিক্টস এরকম সংখ্যা ছিল 14টি। ক্লিয়ার। আমরা ইন ডিটেলসে দেখবো যে কোন কোন মেজর রক এডিক্টস বলতে বৃহৎ আকার বলতে পারো, যে গুরুত্বপূর্ণ কিছু যেগুলোতে বলা আছে সেগুলোকে আমরা বলছি মেজর রক এডিক্ট। মেজর আর মাইনর পার্থক্যটা বুঝতেই পারছো আই থিঙ্ক, মেজর, মাইনর এবং পিলার এডিক্টস। ক্লিয়ার বিষয়টা। আর এখানে ছবিটা দেখলে, ম্যাপটা দেখলে বুঝতে পারবে যে কোথায় কোথায় এই জিনিসগুলো ছড়িয়েছিল, তাই না। মেজর রক এডিক্ট, মাইনর রক এডিক্ট এবং পিলার এডিক্ট কোথায় কোথায় ছড়িয়েছিল আমরা কিন্তু এই ছবিটা দেখলেই, ম্যাপটা দেখলেই কিন্তু বুঝতে পারছি। নেক্সট একটা জিনিস লক্ষ্য করো যে পিলার এডিক্টস এর উপরে কিন্তু একটা ক্যাপিটাল দেখা যাচ্ছে এখানে, যে এই সম্রাট অশোকের যে পিলার এডিক্ট গুলো ছিল সেই পিলার এডিক্টের কিন্তু একটা, এইটাই মূলত একটা বৈশিষ্ট্য ছিল যে তার সেই প্রত্যেকটা পিলার এডিক্টের উপরে একটা প্রাণীর কিন্তু একটা ইয়ে থাকতো, একটা ক্যাপিটাল এখানে কিন্তু বসানো থাকতো। দেখবো আমরা একটু পরে কিরকম কি বলা হচ্ছে। তো প্রথমে আমরা আজকে শুরু করছি মেজর রক এডিক্ট নিয়ে। মেজর রক এডিক্টে আমরা দেখতে পাচ্ছি কি কি হয়েছে। 14টা মেজর রক এডিক্ট ছিল, এবং এই যে 14টা মেজর রক এডিক্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তার থ্রু আউট দ্য এম্পায়ার অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট জুড়ে কিন্তু এই মেজর রক এডিক্টগুলো কিন্তু ছড়িয়েছিল। সেটা কি ফার্স্ট এডিক্ট যেটা, এবং প্রত্যেকটা এখানে বলা আছে মেজর রক এডিক্টস উইথ দেয়ার ম্যাসেজ। প্রত্যেকটা এডিক্টে কিন্তু তার যেটা বলার তিনি কিন্তু সেটা একটা উইথ এ ম্যাসেজ তার প্রত্যেকটা এডিক্টে ছিল, এবং সেই বিশাল বিশাল ম্যাসেজ থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেই ম্যাসেজগুলো আমরা এখানে ইয়ে করেছি। তো ফার্স্ট এডিক্ট অর্থাৎ যেটা প্রথম যে ইয়েটা ছিল, যে এডিক্টেড ছিল, সেই প্রথম এডিক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিক্লেয়ার করেছিল কি, প্রোহিবিটেশন অফ অ্যানিম্যাল স্যাক্রিফাইস, অর্থাৎ পশু প্রাণীকে স্যাক্রিফাইস করা এটা কিন্তু প্রোহিবিট করতে হবে, এটা কিন্তু তারা ফার্স্ট এডিক্টে বলেছিলেন। সেকেন্ড এডিক্টে কি বলেছিলেন, যে মেডিকেল ট্রিটমেন্ট অফ হিউম্যান and animals, planting beneficial medicinal herbs and roots, fruits, the digging of wells। দেখতে পাচ্ছ এখানে যে মেডিকেল, মানুষের চিকিৎসা, পশু পাখির চিকিৎসা সম্বন্ধে, এবং কিছু মেডিক্লিনাল গাছ যেগুলো আছে সেই মেডিক্লিনাল গাছ কি কিভাবে তার যে উপকারিতা, এই সমস্ত জিনিস কিন্তু এখানে এই সেকেন্ড মেজর রক এডিক্টে কিন্তু বলা ছিল। তাহলে প্রথমে এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা কি, এই তাহলে প্রথমে প্রশ্ন হতে পারে যে এইরকমগুলো কোন ইয়েতে বলা আছে, তখন কিন্তু সেলেক্ট এডিক্ট বলতে হবে। থার্ড এডিক্টে কি দেখতে পাচ্ছি, মেনশনস প্রাদেশিকস, রাজুকাস অ্যান্ড ইয়াক্তাস অ্যান্ড দেয়ার নিড ফর গোয়িং অন ট্যুরস of inspection every 5 years as part of their other duties, preaching dhamma and also adopting liberal attitude towards brahmins and samanas। থার্ড এডিক্টে তোমরা দেখতে পাচ্ছ যে এইগুলো একটা করে পদ, যেটাকে বলে প্রাদেশিক, রাজুকাস, ইয়াক্তাস, এইগুলো একটা করে পদ। তো প্রত্যেকটা এই যে পদাধিকারী যে ব্যক্তিগুলো ছিল, এই পদাধিকারী ব্যক্তিগুলোকে তিনি মনে করিয়েছেন এই থার্ড এডিক্টের দ্বারা যে তাদের ডিউটিটা কি, তাদের ঘুরে ঘুরে ইন্সপেকশন করা উচিত। তার যে সাম্রাজ্য ছিল সেই পুরো সাম্রাজ্য জুড়ে এই যে এই পদাধিকারী ব্যক্তিদের ঘুরে ঘুরে দেখতে হবে পুরো সাম্রাজ্য জুড়ে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে ধর্ম প্রবর্তন করেছিলেন, সেই ধর্মের প্রচারে তাদেরকে কাজে লাগাতে হবে, এই জিনিসগুলো কিন্তু এই থার্ড এডিক্টে বলা রয়েছে। আমরা দেখব যে থার্ড এডিক্টের পরে আমরা ফোর্থ এডিক্টে কি বলা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। ফোর্থ এডিক্ট ভেরি ঘোষ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফোর্থ এডিক্টে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফোর্থ এডিক্টে কি বলা হচ্ছে, যে ভেরি ঘোষ রিপ্লেসড বাই ধম্ম ঘোষ অ্যান্ড কিং অশোকা অ্যাটাচড গ্রেটেস্ট ভ্যালু টু দিস ডিউটি। এই ফোর্থ এডিক্টে কিন্তু ভেরি ঘোষ ধম্ম ঘোষে পরিণত হলো, এই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ দেখতে পাচ্ছি আমরা। ফিফথ এডিক্টে আমরা লক্ষ্য করছি এখানে যে অ্যাপয়েন্টমেন্ট অফ ধম্ম মহামাত্র, এটা বাংলাতে ধর্ম মহামাত্র, একটা পদাধিকারী ব্যক্তি যে তিনি ধর্মটাকে প্রচারের কাজে লাগাতেন মূলত, এইরকম পদে লোক নেওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করা দরকার, সেটা কিন্তু এখানে বলে অ্যাপয়েন্টমেন্ট অফ ধম্ম মহামাত্র।
and a special cadre of officials entrusted to spread dhamma within the kingdom. তার রাজ্য জুড়ে অশোক যে সম্রাট অশোক যে ধর্ম প্রবর্তন করেছিলেন, সেই ধর্মকে তার রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য ধর্ম মহাপাত্র নামে একটা স্পেশাল পদের যে পদ দরকার, সেটার অ্যাপয়েন্টমেন্ট যে হবে সেটার উল্লেখ কিন্তু এই ফিফথ এডিক্টে আমরা পাই, এবং আরেকটা স্পেশাল ক্যাডার আমরা দেখতে পাচ্ছি এখানে। সিক্সথ এডিক্টে আমরা লক্ষ্য করছি 6 নম্বর মেজর রক এডিক্টে কি বলা আছে, মন্ত্রী পরিষদ অ্যান্ড অফিসার্স লাইক পুলিসানি অ্যান্ড পতিদেবকস রিপোর্টার্স। ঠিক আছে, এই সিক্স এডিক্টে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী পরিষদ অফিসার এই সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে। ক্লিয়ার বিষয়টা? আর নেক্সট আমি যেটা ইম্পর্টেন্ট সেটা স্টার করে দিচ্ছি, তোমরা হয়তো লিখছো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সিক্স রক এডিক্টের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেন্থ রক এডিক্ট। সেভেন্থ রক এডিক্টে কি বলা হচ্ছে, যে রিলিজিয়াস টলারেন্স অ্যামাংস্ট অল সেক্ট and welfare measures for public not only in his own kingdom but also in neighboring kingdom of Chalukyas, Pandus and that of Antiochus in the northwest. 7 নম্বর এডিক্টে বলা হচ্ছে যে তার রাজ্য জুড়ে, পুরো রাজ্য জুড়ে রিলিজিয়াস টলারেন্স রাখতে হবে, অর্থাৎ ধর্মীয় সহিষ্ণুতা কিন্তু দেখাতে হবে তার পুরো কিংডম জুড়ে, এবং এবং সব সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সম্প্রদায় রাখতে হবে, ধর্মীয় সম্প্রীতি রাখতে হবে। এবং শুধু এটা যে তার নিজের কিংডমে না সেটা না, তার আশেপাশে যে রাজ্যগুলো যেমন চোল রাজ্য ছিল, পাণ্ড্য রাজ্য ছিল, সেই রাজ্যগুলির সঙ্গেও ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রাখতে হবে। এই কথাটা, এই আদেশটাই কিন্তু সম্রাট অশোক তার 7 রক এডিক্টের মাধ্যমে জানিয়েছিলেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 8 এডিক্ট। 8 এডিক্টে কি বলা হচ্ছে, যে রয়্যাল প্লেজার্স ট্যুরস অ্যান্ড রিপ্লেসড বাই ধর্ম ট্যুরস অশোকা হিমসেলফ ওয়েন টু সম্বধি অ্যাট বোধকা। রয়্যাল প্লেজার্স ট্যুরস রিপ্লেসড বাই ধর্ম ট্যুরস, এখানে আগে কি করা হতো, যে এই যে রাজবংশের বিভিন্ন রাজবংশের বিভিন্ন লোকগুলো কি করতো, প্রথমে প্লেজার ট্যুর দিত। প্লেজার ট্যুর মানে জাস্ট আনন্দ পাওয়ার জন্য কোথাও ঘুরে আসা, বিহার যাত্রা যেটাকে বলা হয়, জাস্ট এখন যেরকম আমরা হলিডে কাটতে যাই সেরকম একটা ট্যুরসের ব্যবস্থা ছিল। সেই রয়্যাল প্লেজার ট্যুরটা কি করলো সম্রাট অশোক, রিপ্লেস করে দিল বাই ধর্ম ট্যুরস। তো কি এখন আর প্লেজার ট্যুরে যাওয়া যাবে না, এখন ধর্ম ট্যুরে যেতে হবে, ধর্ম মৈত্র। সেটা ধর্ম ট্যুর মানে বুঝতে পারছি যে ধর্ম একটা ডেডিকেটেড বিষয় নিয়ে অশোকা হিমসেলফ, এবং এটা করার পর সম্রাট অশোক নিজেই কিন্তু সম্বধি আর বোধগয়াতে গিয়েছিল। ক্লিয়ার বুদ্ধের এখানে। অ্যান্ড নেক্সট আমরা লক্ষ্য করছি এখানে ক্লিয়ার, আমরা দেখতে পাচ্ছি 8 এডিক্ট আমরা দেখলাম। এরপর আমরা দেখবো 9 নম্বরতম রক এডিক্টে সম্রাট অশোক কি বলছেন। দেখো এইখানে কি বলা হচ্ছে, যে ক্রিটিসিজম অফ দ্য ইউজলেসনেস অফ ভেরিয়াস সেরিমনি, যে বিভিন্ন সেরিমনিসের কোনো প্রয়োজনীয়তা নেই, এটার সমালোচনা তিনি 9 নম্বর এডিক্টে করেছেন, এবং তার যে প্রয়োজনীয় নেই সেটাও করেছেন তিনি। ক্লিয়ার। এবং 10তম এডিক্টে কি বলেছেন, কিং দ্যাটস নো মোর ফেম অর গ্লোরি। তিনি 10 নম্বর এডিক্টে বলছেন যে যে সম্রাট তার কোনো পার্সোনাল আর কোনো ফেম বা গ্লোরির প্রয়োজনীয়তা নেই। 11 এডিক্টে কি বলেছে, অ্যানাউন্স দ্যাট দ্য গিফট অফ ধর্ম বিং দ্য বেস্ট গিফট। তিনি যে ধর্ম প্রবর্তন করেছিলেন সেই ধর্মটা হচ্ছে বেস্ট একটা গিফট জনসাধারণের জন্য। ঠিক আছে, জনসাধারণ তিনি যে ইয়েগুলো প্রবর্তন করেছিলেন ধর্মের মাধ্যমে, সেই ধর্মটা জনসাধারণের কাছে একটা বেস্ট গিফট হিসাবে তুলে ধরা, বা ধর্মের যে পলিসিগুলো, এই পলিসিগুলোই বেস্ট জনসাধারণের জন্য এবং বেস্ট ফলো করার জন্য। এটাই তিনি 11th এডিক্টে তিনি এটা বলেছিলেন। ক্লিয়ার। এবং এই ধর্মের মাধ্যমে এবং এখানে জানান যে ধর্ম যে গিভিং রেসপেক্ট টু এল্ডার, যে বড়দের সম্মান করতে হবে, এবং তার পাশাপাশি যে নেইবার্স আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এবং গুড ব্যবহার টুয়ার্ডস স্লেভদের প্রতি কিন্তু ভালো ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো কিন্তু 11 এডিক্টে বলা হয়েছে। ক্লিয়ার বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে। ইম্পর্টেন্সের দিক থেকে খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা দেখব পরের ইম্পর্টেন্ট ইয়েটা কি। 12th এডিক্টে খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা চলে আসছি এখানে, জাস্ট এটা দেখবে। নেক্সট আমরা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 13তম এডিক্ট, খুবই ইম্পর্টেন্ট একটা এডিক্ট, মেজর রক এডিক্ট। এখানে কি বলা হচ্ছে, দ্য কালিঙ্গা ওয়ার চেঞ্জড হিজ অ্যাটিটিউড অ্যান্ড অশোকা হু ওয়াজ দ্য ওরশিপার অফ শিবা টার্ন টুয়ার্ডস বুদ্ধিজম। এই যে 13 এডিক্টে এটা কিন্তু খুব গভীরভাবে বলা আছে যে এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, যে কলিঙ্গা ওয়ারের পরেই তিনি যে ধর্মঘোষ থেকে ভেরিঘোষে পরিণত হয়েছিলেন, এটা কি থেকে আমরা পেতে পারি। এটা কিন্তু দ্য কালিঙ্গা ওয়ার, এই 13 এডিক্টে আমরা দেখতে পাই যে কালিঙ্গা ওয়ার তার যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডকে প্রবলভাবে কিন্তু পরিবর্তন করে দিয়েছিল, এবং তিনি প্রথমে শিবের ভক্ত ছিল, তা থেকে তিনি ধীরে ধীরে শিফটেড টুয়ার্ডস বুদ্ধিজম, তিনি বুদ্ধিজম গ্রহণ করেন। এবং এখানেই বলা আছে, ইন দিস ইনস্ক্রিপশন অশোকা কল্ড হিম অ্যাজ প্রিয়দর্শী। এটা খুব ইম্পর্টেন্ট যে কোন রক এডিক্টে সম্রাট অশোক নিজেকে প্রিয়দর্শী বলে
করেছেন, ক্লিয়ার। অ্যান্ড দিগ্বিজয় ওয়াজ রিপ্লেসড বাই ধর্মবিজয়। দিগ্বিজয়, তিনি যে দিগ্বিজয় একটা পলিসি ফলো করেছিলেন যে চারিদিকে যুদ্ধের মাধ্যমে সবকিছু করবে, বিজেতা হবে, সেই যে পলিসি, এই পলিসিটা তিনি রিপ্লেস করলেন কি ধর্মবিজয়। তিনি এখন ধর্মবিজয়ের মাধ্যমে তার যে রাজত্ব বা সাম্রাজ্য সেটা কিন্তু প্রসারিত করতে আগ্রহী ছিলেন, ক্লিয়ার। দ্য ওয়ার ড্রাম ভেরি ঘোষ বিকেম ল ধর্মঘোষ। ভেরি ঘোষ ধর্মঘোষে পরিণত হলো, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড মেনশন অফ ভিক্টরি বাই ধর্ম অন হিস নেবার্স লাইক অ্যান্টিগুয়াস, চোলাস অ্যান্ড পান্ডাস। এবং এখানে বলেছে এবং মেনশন করেছে যে তিনি যে দিগ্বিজয় পলিসিটা যে ত্যাগ করলেন, ধর্মবিজয় গ্রহণ করলেন, এই ধর্মবিজয়ের ফলে কি কি হয়েছিল, তিনি কোন নেবার্সদের জয় করেছিলেন সেটাও কিন্তু এখানে বলা আছে। মেনশন অফ ভিক্টরি বাই ধর্ম অন হিস নেবার্স লাইক অ্যান্টিগাস, চোলাস অ্যান্ড পান্ডাস, ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম এখানে রক এডিক্টে 13তম রক এডিক্ট আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। এরপরে যেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে কি 14তম রক এডিক্ট, 14th এডিক্ট, পারপোজ অফ রক এডিক্ট ওয়াজ ডেসক্রাইব। এই 14তম রক এডিক্টে বলা হচ্ছে যে এই যে 14তম রক এডিক্টে এটাই বলা হয়েছে যে এতগুলো যে রক এডিক্ট বানানো হচ্ছে এর প্রয়োজনীয়তাটা আসলে কি, ক্লিয়ার। নেক্সট আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে মাইনর রক এডিক্ট। আমরা দেখলাম মেজর রক এডিক্ট এবং এখানে আমরা দেখবো মাইনর রক এডিক্ট। মাইনর রক এডিক্টে খুব একটা বিষয় না, এখানে জাস্ট মাইনর রক এডিক্ট বিভিন্ন জায়গায় এটা ভেঙে ভেঙে ছড়িয়ে আছে থ্রু আউট দ্য কান্ট্রি, এবং ইভেন এটা আফগানিস্তানও কিন্তু, আফগানিস্তান, নেপাল, এই পুরো এরিয়াতে কিন্তু ছড়িয়ে আছে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি পিলার এডিক্ট, স্তম্ভলিপি যেটাকে আমরা বলে থাকি, যে স্তম্ভলিপির মাধ্যমে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট আছে। এবং এখানে কি যে পিলার এডিক্ট অফ অশোকা হ্যাভ বিন ফাউন্ড অ্যাট লড়িয়া আডারাস অ্যান্ড লড়িয়া নন্দনগড়, রামপুরা, নেগলশিরা, এত এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অশোকের যে স্তম্ভ লিপিগুলো, সেই স্তম্ভশিলাগুলো কিন্তু এই জায়গাগুলোতে ছড়িয়ে আছে। ইম্পর্টেন্টটা কি এখানে যে টু পিলার্স, এটা ইম্পর্টেন্ট, যে সম্রাট অশোকের যতগুলো পিলার ছিল, মানে পিলার এডিক্ট ছিল, সেই পিলার এডিক্টের মধ্যে দুটো পিলার, একটা টোপরা থেকে এবং আরেকটা মিরাট থেকে দিল্লিতে নিয়ে গিয়েছিল ফিরোজ শাহ তুগলক। অর্থাৎ কি ফিরোজ শাহ তুগলক, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে যে ফিরোজ শাহ তুগলক সম্রাট অশোকের দুটো পিলার এডিক্ট, একটা টোপরা থেকে এবং একটা মিরাট থেকে তিনি নিয়ে চলে গেছিল দিল্লিতে, ক্লিয়ার। নেক্সট দেখতে পাচ্ছি আমরা পিলার উইদাউট ইনস্ক্রিপশন আর দ্য বুল ক্যাপিটাল পিলার অ্যাট দ্য রামপুরবা অ্যান্ড দ্য পিলার উইথ দ্য লায়ন ক্যাপিটাল অ্যাট বৈশালী অ্যান্ড দ্য কোলাম পিলার হুইচ ইজ অলসো উইদাউট এ ক্যাপিটাল। লক্ষ্য করে একটা বিষয় যে তিনি যে পিলার এডিক্টগুলো দিয়েছিল সব পিলারে ইনস্ক্রিপশন কিন্তু ছিল না, সব পিলারে যে লেখা কিন্তু ছিল না। এমন একটা পিলার ছিল যে পিলারটার নাম হচ্ছে বুল ক্যাপিটাল, ছবিটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, তো সেটা শুধুই একটা স্তম্ভ, সেখানে কিছু কি লেখা ছিল না, ক্লিয়ার। তাহলে এটাকে অনেক সময় পরীক্ষা আসতে পারে যে কোন পিলার এডিক্ট যেখানে শুধুমাত্র ইনস্ক্রিপশন ছাড়াই শুধুমাত্র পিলারটা ছিল, তাহলে হবে বুল ক্যাপিটাল পিলার অ্যাট রামপুরবা। এবং আরেকটা দ্য পিলার উইথ দ্য লায়ন ক্যাপিটাল অ্যাট বৈশালী অ্যান্ড দ্য কোলাম পিলার হুইচ ইজ অলসো উইদাউট এ ক্যাপিটাল। একটা লায়ন ক্যাপিটাল মানে সিংহ উপরে আছে, সেটা কোথায়, সেটা হচ্ছে কিন্তু রামপুরবা। আমি ছবিটা সবার প্রথমে এটা দেখিয়েছি ইয়েতে, আই থিঙ্ক এই যে দেখো এখানে এই যে ছবিটা, ক্লিয়ার, এই যে লায়ন ক্যাপিটাল, লায়ন আছে উপরে, এটা কিন্তু ইয়েতে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে পিলার ক্যাপিটালের মধ্যবর্তী। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 7টা যে পিলার ছিল, সেই 7টা পিলারের মূলত কি কি বলা হয়েছে 7টা পিলার এডিক্টের মাধ্যমে। ফার্স্ট পিলার এডিক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সোশ্যাল কোড নিয়ে কিন্তু বলা হয়েছে। সেকেন্ড পিলার এডিক্টে দেখতে পাচ্ছি ডেসক্রাইব ধর্ম, অর্থাৎ অশোক যে ধর্ম প্রবর্তন করেছিলেন এই ধর্মটা পুরোটা ডেসক্রাইব করা হয়েছে সেকেন্ড পিলার এডিক্টে। নেক্সট থার্ড পিলার এডিক্ট সোল অ্যান্ড সিন, এখানে নিজের আত্মা এবং সিন নিয়ে, অভিশাপ নিয়ে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি থার্ড পিলার এডিক্টে বলা হয়েছে। ফোর্থ পিলার রাজুকাস, একটা বিভিন্ন পথ নিয়ে। ফিফথ পিলার এডিক্টে দেখতে পাচ্ছি নোন অ্যাজ দ্য দিল্লি টোপরা পিলার এডিক্ট। এই যে টোপরা পিলার এডিক্ট ইট ফিচার্স প্রহিবিটেশন রিগার্ডিং অ্যানিম্যাল কিলিং। ফিফথ পিলার এডিক্টে অ্যানিম্যাল কিলিং, যে কিছু কিছু অ্যানিম্যালকে হত্যা করাই যাবে না এবং কিছু কিছু অ্যানিম্যালকে একটা নির্দিষ্ট সময় হত্যা করা যাবে না, এই জিনিসগুলো কিন্তু ফিফথ পিলার এডিক্টে বলা আছে। সিক্স পিলার এডিক্ট ওয়েলফেয়ার অফ পিপল। সেভেন পিলার এডিক্ট ধাম্মা মোহাম্মদ, ক্লিয়ার। এবং এখান থেকে আমরা এরপরে ইম্পর্টেন্ট যেটা দেখবো সেটা হচ্ছে কি এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মানে দেখছি আমরা, দেখো যে এই যে শুধুমাত্র যে মেজর পিলার এডিক্ট এবং মাইনর পিলার এডিক্ট ছাড়া এবং রক পিলার মানে পিলার এডিক্ট ছাড়া বা মেজর রক এডিক্ট ছাড়া মাইনর রক এডিক্ট ছাড়াও কিন্তু আলাদা আলাদা কিছু ইনস্ক্রিপশন আমরা লক্ষ্য করি, কিছু লিপি কিন্তু দেখতে পাই। সেই লিপিগুলোর মধ্যেই অন্যতম লিপি হচ্ছে এলাহাবাদ ইনস্ক্রিপশন। এটাকে বলা হয় কোসাম কুইন্স এডিক্ট কোসাম্বি অর সাসমেডিক। এইখানে কি বলেছে যে অশোকা এই এলাহাবাদ প্রশস্তির মাধ্যমে বা এলাহাবাদ ইনস্ক্রিপশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অশোকা কি করেছিলেন, ওয়ার্ন করেছিলেন কাদেরকে, মেম্বার্স অফ এগেনস্ট ক্রসিং ডিভিশন ইন দ্য র্যাঙ্কস।
যে তার যে বৌদ্ধ যে সংঘ ছিল, যে সংঘের যে মেম্বার্সরা ছিল, তাদেরকে তিনি ওয়ার্ন করেছিলেন যে এই তোমাদের মধ্যে যেন কোনো র্যাঙ্কস, কোনো ডিভিশন, বিভাজন না তৈরি হয়। এটা কিন্তু এলাহাবাদ ইনস্ক্রিপশনের মাধ্যমে বলেছিলেন। এবং আরেকটা বিষয় যে সমুদ্রগুপ্ত ইনস্ক্রিপশন অন দিস এডিক্ট ইটসেলফ, এখানে বলে যে সমুদ্রগুপ্ত এই এলাহাবাদ ইনস্ক্রিপশনের মাধ্যমে নিজের ইনস্ক্রিপশন কিন্তু এখানে তিনি এডিট করেছিলেন। সমুদ্রগুপ্ত পরবর্তীকালে গুপ্ত বংশে আমরা গিয়ে পড়বো সেটা ডিটেলসে। এবং এখানে ইম্পর্টেন্ট এটা কি, জাহাঙ্গীর ওয়াজ প্রবাবলি রেসপন্সিবল ফর ইটস রিমুভাল টু দ্য ফোর্ট অ্যাট এলাহাবাদ। এলাহাবাদ থেকে এখানে তিনি এলাহাবাদে এটা নিয়ে গেছিলেন, ঠিক আছে, ইটস রিমুভাল টু দ্য ফোর্ট অফ এলাহাবাদ। জাহাঙ্গীর কিন্তু এটাকে এলাহাবাদে করেছিলেন। ক্লিয়ার বিষয়টা, এলাহাবাদে নিয়ে গেছিলেন, এটা রিমুভ করেছিলেন টু দ্য ফোর্ট অফ এলাহাবাদ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি গ্রিনার রক ইনস্ক্রিপশন অফ রুদ্রা দমন কাথিয়াওয়াড়। কাথিয়াওয়াড়ের এখানে দেখা যাচ্ছে যে রুদ্রা দমনের গ্রিনার রক ইনস্ক্রিপশন কাথিয়াওয়াড়ে, এখানে মেনশনস অফ সুদর্শন লেক, এটা ইম্পর্টেন্ট, যে সুদর্শন লেক ওয়াজ কনস্ট্রাক্টেড ইন দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য। সুদর্শন লেক যে চন্দ্রগুপ্তর মৌর্যের সময়ে কনস্ট্রাক্টেড হয়েছিল, এই জিনিসটা কিন্তু গ্রিনার রক ইনস্ক্রিপশনে, যেটা কাথিয়াওয়াড়ে রুদ্রা দমনের, এখানে কিন্তু লেখা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই যে সুদর্শন লেক, এটা পুষ্যগুপ্ত সেখানকার সৌরাষ্ট্রের যে প্রভিন্সিয়াল গভর্নর ছিল, তিনি এটা কিন্তু করেছিলেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কান্দাহার ইনস্ক্রিপশন। এটা কান্দাহার লেখো, আমরা দেখতে পাচ্ছি যেটা তোমরা লেখো, যেটা এটা ইনস্ক্রিপশনে তোমরা লেখো, যেটা বলে থাকো যে কান্দাহার লেখো, এখানে বাইলিঙ্গুয়াল, এটা গ্রিক এবং অ্যারামিক এই দুটো ভাষাতেই কিন্তু এখানে লেখা আছে, বাইলিঙ্গুয়াল। নেপালি, এখানে সাগর ইনস্ক্রিপশন নেপালে। নিগালি সাগর ইনস্ক্রিপশন নেপাল, যেটা আমরা দেখতে পাচ্ছি টু রেকর্ড ফার্স্ট এনলার্জমেন্ট অফ স্তূপা অ্যান্ড লেটার অশোকাস ভিজিট টু দ্য সাইট। স্তূপ কি, স্তূপ, সাঁচি, সারনাথ, এই জিনিসগুলো আমরা এর পার্ট 3 পোর্শনে গিয়ে দেখব। এবং এই পার্ট 3 পোর্শনে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব মোঘল অ্যাডমিনিস্ট্রেশন এবং মোঘলের যে তোমার ইয়েরা রয়েছে, তোমার আর্ট অ্যান্ড আর্কিটেকচার, সেটা খুব ইম্পর্টেন্ট, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, তারপরে আরও বিভিন্ন যেগুলো সোশ্যাল সিস্টেম, এই জিনিসগুলো কিন্তু আমরা গিয়ে দেখবো। তখন কিন্তু এই যে সাঁচি স্তূপ, এগুলোকে আমরা লক্ষ্য করব। সো এটা দেখলাম আমরা গিন্নার রক ইনস্ক্রিপশনে। নেক্সট আমরা লক্ষ্য করব এখানে রুমেন্ডি ইনস্ক্রিপশন, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় প্রচুরবার এটা চলে আসে। এখানে কি রুমেন্ডি ইনস্ক্রিপশনকে নেপালে টু কমরেট দ্য বার্থ প্লেস অফ বুদ্ধা, বুদ্ধার বার্থ প্লেসকে কমরেট করার জন্য তিনি কিন্তু রুমেন্ডি ইনস্ক্রিপশনটা নিয়ে করেছিলেন। এবং সেখানে অশোক ভিজিট লুম্বিনী ওরশিপ হেয়ার অ্যান্ড গ্যাপ ট্যাক্স কনসেশন টু দ্য ভিলেজ, যে বুদ্ধের বার্থ প্লেসকে কমরেট করার জন্য তিনি সেখানে রুমেন্ডি ইনস্ক্রিপশন, সেখানে রুমেন্ডি শিলা তিনি সেখানে লিখেছেন নেপালে, এবং তিনি সেখানে গিয়েছিলেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এখানে দেখতে পাচ্ছি সন্নতি ইনস্ক্রিপশন কর্ণাটকে, সাইট অফ অল 14 মেজর রক এডিক্টস অ্যাজ ওয়েল অ্যাজ 2 সেপারেট কালিঙ্গা এডিক্টস। কালিঙ্গা এডিক্ট ভলিয়ার জায়গাতে, এখানে তিনি কলিঙ্গ লেখটি তিনি বলেছিলেন যে অল মেন আর মাই চিলড্রেন, সব মনীষে মানে সন্তান মময়, যে মানে সব প্রজারাই আমার সন্তান, এই জিনিসটা কিন্তু তিনি কালিঙ্গা এডিক্টে বলেছিলেন। খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা কিন্তু, ক্লিয়ার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আদার রিলেভেন্ট ইনস্ক্রিপশন ইম্পর্টেন্ট এডিক্ট। আর আই থিঙ্ক এখানে ওকে, অ্যান্ড মাইনর রক এডিক্টের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা গো থ্রু করবে, এখানে আর কিছু নেই এখানে, ক্লিয়ার। তো আজকের এই যে সেশনটা এখানে আমরা শেষ করছি এখানে। তো কিছু কিছু যেটা দেখে নেই, সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে এটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ এর পার্ট 3 একটা আসবে। পার্ট 3তে আমরা ডিটেলসে যাবতীয় যা আছে অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে বলো আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ঠিক আছে, আর্কিটেকচার এবং সমস্ত কিছু কিন্তু পার্ট 3তে আমরা যাবতীয় যা ডিটেলস, এটা কিন্তু পার্ট 3তে আমরা লক্ষ্য করব পরবর্তী দিনে, মানে এর আগের। তো তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট যে অবশ্যই তোমরা যদি এই আজকের এই সেশনটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে এইটার যদি তোমাদের পিডিএফ পেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু তোমরা জয়েন করো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। আজকের মতো এতটুকুই, ভালো থেকো।